সময় থেকে রিসার্চ ওয়ার্ক শুরু হয়, 1.5 বছর মতো লাগে। অতি অবশ্যই দুটো বইয়ের কথা বলবো, তৃতীয় ভুবন এবং বন্ধু, কুণাল সেনের লেখা বইটি বন্ধু। সো এবার এই দুটো বই আমার মনে হয় এই দুটোকেই প্রধান সোর্স বলা যেতে পারে, এবং মৃণাল সেনের নিজের লেখা নানান প্রবন্ধ, সিনেমা বিষয়ক এবং রাজনীতি বিষয়ক, এইগুলো থেকেই কিন্তু মেইন সোর্স মেটেরিয়ালটা বেরিয়ে এসছে। এবং অতি অবশ্যই একটা 78 বছরের ব্যাপ্তি, একটা পরিসর, 40 থেকে 2028, তাহলে নানান ওয়ার্ল্ড ইভেন্ট আছে। এরকম সেটা মন্দনতরী হোক, সেটা রবীন্দ্রনাথের শেষ যাত্রা হোক, সেটা নকশালবাড়ি আন্দোলন হোক, তো এই সব কিছু বারবার ফেরত এসছে এই পরিসরে। তো সেইটা একটা, সেই রিকনস্ট্রাকশনটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং গিভেন আর রিসোর্সেস। ওই যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো, কারণ আমি ওনার ব্যবহৃত সিনেমাটিক যে টুলগুলো সেগুলোও ব্যবহার করেছি প্রচুর। ফ্রিজ ফ্রেমের ব্যবহার, ফুট ওয়াল ব্রেকিং, এক্সিস্টিং ফুটেজ আবার ব্যবহার করা, তো সেগুলো ব্যবহার করেই ওনার গল্প বলেছি। তো অবভিয়াসলি ওনার গল্প যখন বলছি, ওনার ছবির নাম দিয়ে ওনাটাই আমার মনে হয় যথাযথ। মৃণাল সেনের চরিত্রে দুই বাংলার একটা মেলবন্ধন। মৃণাল সেনের চরিত্র কৌরব এবং চঞ্চল করেছে, দুজনের ক্ষেত্রে দৈহিক সাদৃশ্যের একটা খুব বড় জায়গা ছিল। মানে ইটস এ ক্লাসিক্যাল বায়োপিক, একদম মানে ক্লাসিক্যাল স্ট্রাকচারের বায়োপিক। মানে অন্য যে দুটো ছবি হয়েছে শতবর্ষে, পালান এবং চালচিত্রাঙ্কন, তার থেকে কমপ্লিটলি ভিন্ন একটা পার্সপেক্টিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দৈহিক সাদৃশ্য ওয়াজ এ ভেরি বিগ ফ্যাক্টর। কিন্তু এটা আমার ভাগ্য, এবং এটা খুব একটা ছবিটির ভাগ্য যে দৈহিক সাদৃশ্য ছাড়াও তিনজনেই খুব ভালো অভিনেতা, মানে চঞ্চল, কোরক এবং মোনালি। সো সেখানে চরিত্রায়নগুলো করতে আমার খুব সুবিধা হয়েছে। খুবই স্যাটিসফাইড। শ্রাবণনিধি জাতীয় পুরস্কারপ্রাপ্ত কস্টিউম ডিজাইনার, ঋতুদার সঙ্গে এক্সটেন্সিভলি কাজ করেছেন, অপর্ণা সেনের সঙ্গে এক্সটেন্সিভলি কাজ করেছেন। উনি আমার সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন, জাতিস্বর থেকে শুরু করে যে ছিল রাজা থেকে শুরু করে। সো শি ইজ দ্য বেস্ট, সো অবভিয়াসলি ভালো। কোন চলচ্চিত্র উৎসব মানে কি? হ্যাঁ, দেখানো হওয়ার কথা তো আছে। অন্য জায়গায় তো অলরেডি এটা ওই যে শুরুতে যে লরেলগুলো আমরা দিয়েছিলাম, এটা শুরু করেছিল লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, তারপর নিউ ইয়র্কে গেছে, সেখানে প্রাইজ পেয়েছে, বেস্ট স্ক্রিন প্লে, সেরা চিত্রনাট্য প্রাইজ পেয়েছে। এছাড়া টরন্টোয় যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়ায়। এছাড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালায় এটা দেখানো হয়েছে এবং সমাদৃত হয়েছে। এছাড়া মেলবোর্নে যাচ্ছে, সিডনিতে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে। ছবিটা একটা ঐতিহাসিক দিনে রিলিজ করবে, কি বলবে? ঐতিহাসিক ছবি, নানান ঐতিহাসিক ঘটনা নিয়ে ওনার জীবন, সে ঐতিহাসিক দিনে রিলিজ করছে। সেদিন নবান্নের বৈঠকে অনেককেই দেখা যায়, সবাই মিলে বৈঠক করার থেকে কোনো প্রতিনিধি দিয়ে বৈঠক করলে বৈঠকটা আরও ফোকাসড হয়। আমি সেই বিষয়টা দেখছি না, কারণ সেটা সম্পূর্ণভাবে যারা মিটিং করতে গেছিলেন তাদের ডিসিশন এবং ফেডারেশনে, মানে আমাদের ডিরেক্টর গিল্ডের ডিসিশন। সো প্রত্যেক লোকের তো একটা ভিশন থাকে যে আমার বাবা বা আমার কাকা জ্যাঠা কেউই ফিল্ম ইন্ডাস্ট্রি নয়,
বাট আমি প্যাশনেটলি ড্রিভেন ফিল্ম ইন্ডাস্ট্রি এসেছি। সো ডেফিনেটলি ইট ইজ নট ফর মানি, and I want to make film that will give me identity more than money. ডেফিনেটলি আমাদের টাকা দরকার, সাস্টেন করার জন্য টাকা দরকার, বাট আমি কখনো একটা ছবি ওইভাবে ক্যালকুলেট করি না যে আচ্ছা ঠিক আছে এই ছবিতে এটা দিলে পরে কমার্শিয়ালি ভালো হবে, ওটা করবে, মানে কমার্শিয়ালটাকে চিন্তা করে ছবির প্লট তৈরি করি না। আমার কাছে সবসময় হচ্ছে যে কন্টেন্ট that will create an impact, a film that will remain, a film that will give identity to not me but entire my cast and crew, a film যেটা মনে রাখবে। কালকে যদি আমার ছেলে বা তার ছেলে যদি বলে যে এই ছবি করেছে, পিপল শুড রিলেট, হ্যাঁ শুনেছি নামটা, অ্যাটলিস্ট এইটুকু বলতে। তো দ্যাট ইজ হোল আইডিয়া অফ। আর বাংলা ছবি করতে ভালোবাসি কেননা আমি নিজে বাঙালি, এবং আমি চাই এইসব ব্যক্তি যারা যারা জেনারেশন ওয়াইজ লোককে ইন্সপায়ার করেছে, এই তাদের 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 কাজ এবং তাদের জীবন নিয়ে ছবি করাটা আমার মধ্যে দরকার, যেটা পরবর্তী ক্ষেত্রে অনেকের রিসার্চের জন্য কাজে লাগবে, অনেকে ইন্সপায়ার করার জন্য কাজে লাগবে। মানে এদের আমরা জীবনটা তো দেখিনি, হয়তো তাদের কাজ, তাদের ছবি দেখেছি, মৃণাল সেনের সিনেমা দেখেছি, মৃণাল সেন সম্বন্ধে পড়েছি, জেনেছি, বাট অডিও ভিজুয়ালি মানে সিনেমার মাধ্যমে একটা লোকের জীবনটাকে ক্যাপচার করা ইজ অলওয়েজ ফ্যাসিনেটিং, আমি মনে করি। দ্যাট ইজ এ রিজন দ্যাট উই, এটা পুরোপুরি চিন্তাভাবনা সৃজিতের মৃণাল সেনের ছবিটা করার ব্যাপারে। এবং ও যখন আমাকে অপরাজিতা করার পরে যখন আমাকে অ্যাপ্রোচ করে, আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম, এবং সেই 2 বছর পর আজকে এই ছবিটা আবার রিলিজ করছি। মানে যখন কোনো মানে আর্টিস্টকে যখন কারো চরিত্রের নির্বাচন করা হচ্ছে, ধরুন জিতু কামালকে যখন অপরাজিতাদের নির্বাচন করা, সেটা অসম্ভব একটা মানে ভালো একটা পরে হিউজ সাকসেস। এবং এখানে চঞ্চল চৌধুরীকে বা কোরোকে তার মানে কম বয়সে নির্বাচন করা, এখানে আপনার নিজস্ব কতটা মানে এ থাকে কি, মানে যে ঠিক আছে একে নেওয়া হোক বা এ থাকুক বা না ডেফিনেটলি একটা মতামত দিই, বাট ইট ওয়াজ দ্য ডিসকভারি অফ দ্য ডিরেক্টর। অপরাজিতার ক্ষেত্রে হয়তো আপনারা জানেন যে আমরা প্রথমে আবির চ্যাটার্জিকে সইও করে রেখেছিলাম, হ্যাঁ, হঠাৎ ডিরেক্টর অনিক দত্ত আমাকে রাত্রে ফোন করে বললেন এটা এবং আমার মনে আছে আমি অনিকদার সাথে প্রায় 3 ঘন্টা ধরে আর্গুমেন্ট করি, বাট ফাইনালি ডেফিনেটলি ভিশন অফ দ্য ডিরেক্টর কাউন্ট করে, এবং সেই ডিরেক্টর হয়েছেন বিকজ সেই কাজটা আমার চেয়ে ভালো জানে বলেই সেই ডিরেক্টর, এবং সেইটুকু সম্মান তাকে দিতে হবে। অ্যান্ড হি ওয়াজ রাইট, এবং চঞ্চল চৌধুরী সিলেকশনও ওয়াজ সৃজিত মুখার্জিজ আইডিয়া। আমি বলবো ভীষণ এক্সাইটিং ছিল আমার কাছে, ভীষণ নার্ভাসও ছিলাম, কারণ যখন অফারটা আসে তখন এতগুলো জিনিস এত গ্র্যান্ডভাবে জিনিসটা হয়েছে আর কি। ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি, সৃজিতার ছবি, চঞ্চল দা মৃণাল সেন এবং মৃণাল সেনের বায়োগ্রাফি, তাতে গীতা সেন, সব মিলিয়ে একটা একটা কী বলবো গ্র্যান্ড অফার ছিল। এবং সেইটা যখন লুক সেট হলো, লুক সেট হওয়ার পরে আমরা তো সবাই স্যাটিসফাইড ছিলাম, এবং সেই জন্য লুকটাকে ডান করা হয়েছিল। তারপর ভয়ে ছিলাম যে দর্শকের সামনে যখন আসবে তখন কী রিয়াকশন হবে। দর্শকের সামনে যখন গীতা সেনের লুক এলো তখন সবাই দারুণ প্রশংসা করলো, সেটা মনে হলো এক ধাপ এগোলাম আর কি। আজকে ট্রেলারটা এলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, এবং হোপফুলি ছবিটাও সবার খুব ভালো লাগবে। চঞ্চল প্রথম লুক সেট করে যখন নিজে আয়নায় দেখেছিলেন নিজেকে, তখন কেমন লেগেছিল? ওইটাই, এই প্রশ্নের উত্তরটাই আমি একটু আগে দিলাম, যে যেটাতে আমার খুব এক্সাইটিংও লেগেছিলো, একটা অন্য মনামিকে দেখলাম, এবং ভয়ও ছিল যে এটা তো আমার ভালো লাগছে, দর্শকের কেমন লাগছে। চঞ্চলদার সাথে কাজ করার কিছু এক্সপিরিয়েন্স চঞ্চল ভীষণ সহজ মানুষ, কাজের জায়গায় যেরকম সিরিয়াস ওইরকম সহজ মানে ইন দ্য সেন্স, আমি মানে ইজি বলছি না, আমি বলছি যে দুজন অ্যাক্টর যদি একে অপরের সাথে সহজ না হয় আর কি, তাহলে কেমিস্ট্রিটা স্পেশালি এই ধরনের হাজব্যান্ড ওয়াইফের চরিত্রে কেমিস্ট্রিটা ফুটিয়ে তোলা অসুবিধা হয়, সেটাতে কোনো অসুবিধা হয়নি, উনি অতটাই মানে সহজ। আপনি মানে একদমই তাই, শুধু সেটা নয়, এই ছবিটাই আমার মনে হয় একটা যেরমভাবেই আসুক দর্শকের সামনে, এই ছবিটা আমার জন্য একটা মাইলস্টোন হয়েই থাকবে সারা জীবন। আচ্ছা, এই চরিত্রে কাজ করাটা কিন্তু প্রচণ্ড রিস্কি ছিল, কারণ যদি 100 এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু প্রচণ্ড ট্রোল হতে হবে। তো সেই জায়গাটায় কি কোথাও একটা ভয় কাজ করেছে? না, ভয় কাজ করেনি,
খুব একটা কাজ করার সময়। তার কারণ কে ডিরেক্টর দেখো, সৃজিত মুখার্জি, তিনি স্ক্রিপ্ট লিখেছেন এবং তার পুরো ভরসা ছিল আমার উপর, সেই জন্য উনি কাস্ট করেছেন এবং সেইভাবেই সিনগুলোকে করা হয়েছে। মানে যারা ছবিটা বানাচ্ছেন তারা খুব ভালো জানেন যে কীভাবে কী করতে হবে যাতে এই জিনিসটা না ঘটে। তো সেই সময় হয়নি, কিন্তু একটা নার্ভাসনেস তো সব সময় থাকে। যেরকম বললাম, প্রথম লুকের পরে একটা নার্ভাসনেস ছিল, রিলিজ যত এগিয়ে আসছে একটা নার্ভাসনেস তো আছেই, জিনিসটা কীভাবে ওয়ার্ক করবে এইটাই। কিনা সেটা আমি মানে জানি না, আমি ওইভাবে ভেবে কাজটা করিনি, মানে কাজটা হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম যখন চরিত্রটার অফার পাই তখন ভীষণ আনন্দ হয়েছিল, কিন্তু প্রচণ্ড ভয়ও পেয়েছিলাম, সেটা খুব সত্যি কথা, সেটা বলে ভুল হবে। ভয়ও পেয়েছিলাম, ভয়টা কাটানোর দায়িত্ব ছিল সৃজিতদার, সেটা সৃজিতদার সুন্দরভাবে কাটিয়ে আমাকে দিয়ে কাজটা করিয়ে দিয়েছে। এবার বাকিটা আপনাদের হাতে, আমি কাজটা আদৌ পেরেছি কি, সাকসেস পেয়েছি নাকি কিছুই হয়নি, সেটা আপনারা বলবেন। যে ট্রেলারে দেখলাম একটা প্রচন্ড সাহসী দৃশ্য ছিল, ট্রেলারে দেখা গেল একটা সিন আছে যেখানে মৃণাল সেন করে চেঁচাচ্ছে, আর একটা সিন ছিল যেখানে গায়ে কিছু ছিল। তো এরকম সিন কি আগে কোথাও করেছেন? এটাই না, এটাই মানে সেই রকম একটা মানে সাহসটা হয়েছিল যেরকম একটা সিন করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। অবশ্যই ছবির প্রয়োজনে যদি করতে হয় তাহলে তো করতে হবে। আচ্ছা, এই যে ধরো যেটা সিনেমা, যেটা পিরিয়ডিক্যাল ড্রামা এবং একটা ডিরেক্টরকে কেন্দ্র করে, সেই জায়গায় একটা চরিত্র যদি একটু এদিক থেকে ওদিক হয়, একটা কিন্তু বাজে এরকমভাবে ট্রোল হতে হবে। তো সেই জায়গাটাই কি মানে একটা নার্ভাসনেস কাজ করছে? দেখুন, সেটা তো হবে, সেটা তো জানা কথা, মানে যদি না হয় তাহলে মানুষ বলবে যে কিছু হলে প্রশংসা হবে। এবার সেটা নিয়ে ভেবে তো শিল্পী কাজ করতে পারবে না, শিল্পী তার কাজ করে যাবে, সেটা গ্রহণযোগ্যতা পাবে না পাবে না সেটা তো সময় বলবে, সমাজ বলবে, মানুষ বলবে। আচ্ছা, কি মনে হয় দুই বাংলা একসাথে কাজ করলে আরো বেশি কাজ করা যাবে? অবশ্যই অবশ্যই কাজ করা যাবে, খুব ভালো কাজ করা যাবে। দেখুন, আমাদের তো দুই বাংলা বলে আসলে একটা সময় অবধি কিছু ছিল না, মানে আমরা তো একই বাংলা, একই মায়ের ভাষায় কথা বলি, একই খাবার খাই, একই আমাদের রীতি রেওয়াজ, সব কিছুই এক আমাদের। এবার আমাদের রাজনৈতিক কারণে মাঝখানে কাটাতে হয়, কিন্তু এই তো দুই বাংলা মিলে আমরা একটাই চরিত্র করলাম, আমি আর চঞ্চল, তাহলে মিললে নিশ্চয়ই কাজ হবে, সুন্দর কাজ হবে আমার বিশ্বাস। দুই বাংলার মেধা যদি আমরা নিতে পারি, দুই বাংলার যত শিক্ষক আছেন তারা যদি একসঙ্গে, মানে আমরা 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 যারা ছাত্র, আমরা যারা শিল্পের ছাত্র, বিভিন্ন শিল্প মাধ্যমের ছাত্র, আমরা যদি একসাথে সেই গুরুদেরকে পাই, তাহলে ভাবুন তো কি আনন্দের বিষয় সেটা। এরকম একটা চরিত্রে কাজ করতে গিয়ে আর কি কি উপলব্ধি করলেন? উপলব্ধি করলাম যে আমরা যে সময়টায় বেঁচে রয়েছি, আমরা বড্ড ছোট হয়ে বেঁচে রয়েছি, বড্ড ছোট আকারে, মানুষের আকার যেন ছোট হয়ে গেছে। মানে এই সময়ে দাঁড়িয়ে আমাদের সময়ের কোনো মানুষের কোথায় সাহস হবে না আয়নার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলা। আমাদের মধ্যে অনেক মুখোশ এসে গেছে, আমরা প্রত্যেক মুহূর্তে বাড়ি থেকে প্রত্যেকদিন বেরোনোর সময় 4-5টা মুখোশ মুখে চড়িয়ে, 4-5টা পোশাক গায়ে চড়িয়ে প্রত্যেকদিন বেরোই, সেই পোশাক নিয়ে কথা বলি, সেই মুখোশ দিয়ে হাসি, মুখোশ দিয়ে কাঁদি। সেই মুখোশগুলো ছেড়ে আমরা নিজেদের সামনাসামনি যে দাঁড়ানো, সেই অভ্যাসটা ক্রমে কমে আসছে। জানি না, মানে এটা আপনারাও আপনাদের মতামত দিন।